থেকে প্রেসিডেন্সিয়াল সংশোধনাগারের সামনে থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সৈকত। সৈকত, কখন বার করা হবে সঞ্জয়কে, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, আজকের এই ঐতিহাসিক মামলার রায়দানের আগেই এই সঞ্জয়কে প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে যাওয়া হবে শিয়ালদা কোর্টে। যেটা জানা যাচ্ছে জেল সূত্রে, ঠিক 10:30 থেকে 10:30 নাগাদ এই প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে যাওয়া হবে শিয়ালদা আদালতে। তার আগে প্রেসিডেন্সি জেলের একটি যে স্পেশাল গাড়ি বা যে কনভয়, সেই কনভয় এখানে লেগে যাবে, অর্থাৎ কনভয় এখানে স্টার্ট হয়ে যাবে। তারপরে যে গাড়িতে করে সঞ্জয়কে আজকে নিয়ে যাওয়া হবে সেই গাড়িগুলিও আসবে। আজকের এই ঐতিহাসিক মামলার রায়দান, প্রেসিডেন্সি জেল থেকে সঞ্জয় রায় এই ঘটনায় সিবিআই এর দেওয়া চার্জশিটে যে মূল অভিযুক্ত, এবং বলতে গেলে এই ঘটনায় প্রথম যাকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ, সিবিআই তাদের চার্জশিটে তাকেও মূল অভিযুক্ত হিসাবে দেখিয়েছে, মূল অভিযুক্ত হিসাবে উল্লেখ করেছে। সেই সঞ্জয় রায়কে আজকে নিয়ে যাওয়া হবে। যদিও এই ঘটনা বা এই মামলার শুনানি চলাকালীন একাধিকবার সঞ্জয় রায়কে যখন শিয়ালদা আদালত থেকে বের করা হয় বা আদালতে আনার সময় প্রিজন ভ্যান থেকে বা তাকে যে গাড়িতে করে আদালতে আনা হতো সেই গাড়িতে থেকে রীতিমতো চিৎকার করে সঞ্জয় নিজেকে নির্দোষ বলে উল্লেখ করেছে বা নির্দোষ বলে অভিহিত করেছে, এবং গোটা পুলিশ সিস্টেম তাকে ফাঁসিয়ে দিয়েছে, এমনটাও অভিযোগ করেছে। তবে এই ঘটনায় 9ই আগস্ট, এই ঘটনার পর 4 মাস পরে অবশেষে গোটা বিচার প্রক্রিয়া শেষ করে আজকের এই মামলার রায়দান হবে। ইতিমধ্যে সব পক্ষের, অর্থাৎ অভিযুক্ত সঞ্জয় রায়ের বক্তব্য শুনেছে আদালত। 53 জন সাক্ষী, সেই সাক্ষী তাদের সাক্ষ্য গ্রহণ চলেছে বিচার পর্বে। সিবিআই এর যিনি তদন্তকারী আধিকারিক, সেই তদন্তকারী আধিকারিকের বয়ান নেওয়া হয়েছে। এমনকি মূল অভিযুক্ত যে সঞ্জয় রায়, সে 2 দিন ধরে এই সঞ্জয় রায়ের বয়ান নিয়েছে আদালত। অবশেষে আজকের সেকেন্ড এডিজে, শিয়ালদহ আদালতের সেকেন্ড এডিজে বিচারক অনির্বাণ দাসের এজলাসে আজকের এই ঐতিহাসিক মামলা রায়দান, আজকের এই রায়দান বলা ভালো। আজকে যেটা জানা যাচ্ছে, আজকের এই রায়দানে আজকের সঞ্জয়কে এই ঘটনায় দোষী সাব্যস্ত করতে পারে। এবার তার যে সাজা, সেই সাজা হয়তো আজকের না জানাতেও পারে। এই সাজা ঘোষণার জন্য আজকের অন্য একটা ডেট দিতে পারে শিয়ালদা আদালত, এমনটাই জানা যাচ্ছে আদালত সূত্রে। সৈকত, এইখানেই আমাদের সবার যেখানে নজর রয়েছে, নিশ্চয়ই সঞ্জয় রায় মূল অভিযুক্ত, তারও এই নিয়ে উদ্বেগ রয়েছে, কি শোনানো হবে, তার জন্য কি ভাগ্যে রয়েছে। তুমি সেদিকে একটু নজর রেখো যে গতকাল রাত থেকে তার কিরকম আচরণ ছিল, খেয়েছে কিনা, কেমন ছিল, এই গোটা বিষয়টার দিকে একটু নজর রেখো। পরবর্তী সময় আবার তোমার সঙ্গে যোগাযোগ করবো আমরা, কিন্তু এই মুহূর্তে একবার চার্জশিটের দিকে আমরা নজর রাখবো। চার্জশিটে ঠিক কি বলা হয়েছে সেদিকে আমরা একবার নজর রাখবো। গ্রাফিক্যালি আপনাদের দেখাবো যে চার্জশিটে ঠিক কি বলা হয়েছে। আদালতে সিবিআই এর প্রথম যে রিপোর্ট, সেই রিপোর্টে কি বলা হয়েছিল, সঞ্জয়ের মোবাইল থেকে একাধিক তথ্য উদ্ধার হয়েছিল। সঞ্জয়ের ডিএনএ রিপোর্ট, সেটাও এসেছিল সামনে, সঞ্জয়ের ডিএনএ রিপোর্ট, কারণ বিভিন্ন স্যাম্পল নেওয়া হয়েছিল আপনারা জানেন। অভয়ার ভিসেরা রিপোর্টটাও সামনে এসেছিল, এবং তারপরে আরও যে বিষয়গুলো, যেখানে সিসিটিভি ক্যামেরার ছবি, হার্ড ডিস্ক, সেগুলো এসেছিল এই রিপোর্টে। সঞ্জয়ের কণ্ঠস্বরে লেয়ার্ড ভয়েস অ্যানালিসিস করা হয়েছিল, সেইটার রিপোর্টও এসেছিল। ঘটনাস্থল পরীক্ষার রিপোর্টও এসেছিল। আমরা জানি যে 3D ম্যাপিং করা হয়েছিল, অনেক ডিভাইস এনে সেগুলো প্রযুক্তিগতভাবে সেখানকার রিপোর্ট তারপর তৈরি করা হয়েছিল সেই স্যাম্পল নিয়ে। উদ্ধার হওয়ার ব্লুটুথ সঞ্জয়ের, সেটাও বলা হয়েছিল। একেবারে প্রথম দিন থেকেই আমরা জানি 2 দিন সময় লেগেছিল এই ব্লুটুথ হেডসেটটা উদ্ধার করতে গিয়ে। উদ্ধার হওয়া চশমা, পোশাক অভয়ার, সেটাও নির্ধারিত হয়। সঞ্জয়ের মোবাইল থেকে একাধিক তথ্য উদ্ধার হয়েছিল, যেটা আমরা প্রথম থেকেই বলছি। একের পর এক এই রিপোর্টগুলো, যেখানে সিবিআই এর যে প্রথম রিপোর্টটা আদালতে জমা পড়ে, সেইখানে অনেকগুলো বিষয় উঠে আসে যেগুলোকে বলা হচ্ছিল মিসিং লিঙ্ক। সেই জায়গা থেকে সঞ্জয় যে দোষী, তার বিরুদ্ধে যে একাধিক তথ্য প্রমাণ রয়েছে, সেই বিষয়গুলো আরো নির্দিষ্টভাবে বলে দেয় এই রিপোর্টের যে প্রতিফলন, সেই রিপোর্ট থেকে অনেকটাই আরো স্পষ্ট হয়ে যায়। সেই জায়গা থেকে তাকে চার্জশিটে রাখাটা, তার নাম চার্জশিটে রাখাটা আরো বেশি অবভিয়াস হয়ে যায়। এবং সেই দিক থেকে এরপরে যেটা প্রশ্ন উঠে আসে, শুধু একা কি সঞ্জয় করতে পারে এই এত বড় কাজ, যেখানে 26টা আঘাত, ইন্টারনাল এক্সটার্নাল, অর্থাৎ শরীরের ভিতরের অংশে এবং বাইরের অংশে সব মিলিয়ে 26টা আঘাত। সেই
26টা আঘাত যেভাবে এসেছে তা কি একজনের পক্ষে করা সম্ভব? এখনো পর্যন্ত তার বাবা মা থেকে শুরু করে তার বন্ধু বান্ধব, চিকিৎসক মহল সকলে এই নিয়ে প্রশ্নটা করছেন। এবং এর মধ্যেই যে সঞ্জয় রায়কে আতশ কাচের নিচে রাখা হয়েছে, সেই সঞ্জয় রায়ের গতিবিধি কেমন ছিল? সেই সঞ্জয় রায়ের গতিবিধি 9 অগস্ট ঠিক কেমন ছিল ঘটনার সময়, সেটা কেমন ছিল আপনাদের দেখাবো। কি পরেছিল সে? টি শার্ট জিন্স পরেছিল সঞ্জয়, সিসিটিভি ফুটেজেও আমরা সেটা দেখতে পাই। বাঁ হাতে ছিল হেলমেট, সেটাও আমরা দেখেছি সিসিটিভি ফুটেজে, যখন দেখা যাচ্ছে সেমিনার রুমের সামনে দিয়ে সে যাচ্ছে। ট্রমা কেয়ার সেন্টারের সামনে বন্ধ হয় ইয়ারফোন, ট্রমা কেয়ার সেন্টারের সামনে তার ইয়ারফোন বন্ধ হয়। নিরাপত্তা রক্ষীর সঙ্গে কিছুক্ষণ কথা বলে সঞ্জয় রায় এবং তারপর ভেতরে যায়। এরপর সঞ্জয় রায় নিরাপত্তা কর্মীর সঙ্গে কথা বলে তারপর সরাসরি ভেতরে চলে গেল সেমিনার রুমে। প্রায় 2 মিনিট পর আবার দেখা যায় সঞ্জয়কে, আবার 2 মিনিট পরে বেরিয়ে এলো সঞ্জয়কে, আবার দেখা গেল। এভাবেই বারবার যাতায়াত করে সঞ্জয়, বারবার সঞ্জয়ের পদচারণা দেখা গিয়েছে এবং সেই জায়গা থেকে তার যাবতীয় গতিবিধি সবটাই আতশ কাচের নিচে রাখা হয়েছিল। এবং এই গোটা বিষয়টা যেরকম দেখা হয়েছে, তার গতিবিধি, তার চাল চলন, সিসিটিভি ফুটেজ, তার ব্যবহৃত জিনিসপত্র, তার ব্লুটুথ হেডসেট, তার এমনকি তার যে নমুনাগুলো স্যাম্পল আকারে উঠে এসেছিল এবং সেগুলোকে মেলানো হয়েছে। এরপর অভয়ার যে বিভিন্ন দৈহিক যে নমুনা, শারীরবৃত্তীয় যে নমুনা, সেগুলো পাওয়া গিয়েছিল। তার ব্যাগ, তার চশমা, অন্যদিকে সঞ্জয় রায়ের হেডসেট, ব্লুটুথ হেডসেট, সমস্ত কিছুই আরও বেশি করে সুনির্দিষ্ট করে দিয়েছিল সঞ্জয়ের উপস্থিতির প্রমাণ, তথ্য। এই গোটা বিষয়টা দিকে আরও নির্দিষ্ট করে যেন আঙুল তুলে ধরা হয়েছিল এই প্রমাণের সাপেক্ষেই। এবং আজকে এই ঘটনার রায়দান, এই ঘটনা যা সত্যি আমরা অভিশপ্ত বললে সত্যি কম বলা হয়, কারণ কোনো অভিশাপ নয়, একেবারে নির্দিষ্টভাবে এই সংগঠিত করা হয়েছিল অপরাধ। আর তারপর সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়, তার ব্লুটুথ পাওয়া যায়, সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়। জানা যায় কলকাতা পুলিশের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কেই মূল অভিযুক্ত হিসেবে দেখানো হয়। তারপরে এখনো পর্যন্ত সিবিআই এর চার্জশিটেও তার নাম রয়েছে মূল অভিযুক্ত হিসেবে। এবং সেই জায়গা থেকে তার বাবা মা আজকের দিনে তারা তাকিয়ে রয়েছেন শিয়ালদা আদালতের দিকে। সেই জায়গা থেকে ঐন্দ্রিলা আমাদের সঙ্গে রয়েছেন, একবার তার বাড়ির সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা, এবং তার কাছ থেকে জানার চেষ্টা করবো। ঐন্দ্রিলা, বাবা মা, পরিবারের লোকজন, তাদের অনেক আন্দোলন, অনেক হাহাকারের পর আজকে সেই রায়দান 162 দিন পর, কি বলছেন বাড়ির লোকজন? একেবারে বিশাখা, দেখো 9 অগস্ট থেকে 18ই জানুয়ারি, এই যে এতগুলো দিন তারা দেখলেন, যা যা ঘটলেন, এবং আজকে সেই মামলারই রায়দান রয়েছে। আমরা সকালবেলা তাদের সঙ্গে কথা বললাম এবং তাদের যে আক্ষেপগুলো তা কিন্তু প্রত্যেকটা কথার মাধ্যমে তারা বুঝিয়ে দিলেন যে অনেকগুলো প্রশ্নর তারা কিন্তু এখনো পর্যন্ত উত্তর খুঁজে পাননি। বহু প্রশ্ন তারা আদালতের কাছে রেখেছেন, 42 পাতার তারা প্রশ্ন রেখেছেন, কিন্তু সেই সমস্ত প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত তাদের উত্তর মেলেনি। এবং এই জায়গা থেকে তারা কিন্তু আশা রাখছেন আদালতের কাছে। তারা বললেন, তার অভয়ের বাবা মা দুজনের সঙ্গেই কথা হলো, তারা কিন্তু পরিষ্কার জানালেন কোর্টের ওপর তাদের ভরসা রয়েছে। কিন্তু এই ঘটনায় তারা আজকেও বলেছেন যে আরো অনেকে জড়িত রয়েছে, যেটা তারা প্রথম দিন থেকে বলেছেন। এবং তারা দৃষ্টান্তমূলক দোষীর শাস্তি যেমন চাইছেন, তারা বলছেন যারা এখনো পর্যন্ত ছাড়া পেয়ে গেল তাদের কোনো রকম কোনো দোষ হলো না। এ প্রসঙ্গে তারা টাল থানার ওসির কথাও বলেছেন যে এই ঘটনায় তিনিও হয়তো যুক্ত ছিলেন, কিন্তু কোনোভাবে এই বিষয়টা নজর দেওয়া হলো না। এবং তারই পাশাপাশি যে সন্দীপ ঘোষের নাম উঠেছিল, আমরা জানি সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনার প্রেক্ষিতে বা এই মামলাতে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। তোমাকে জানিয়ে রাখবো, এই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসির বিরুদ্ধে যে চার্জশিট তা কিন্তু দিতে পারেনি সিবিআই। শুধুমাত্র সঞ্জয়ের বিরুদ্ধে এই একমাত্র চার্জশিট দেওয়া সম্ভব হয়েছে সিবিআই এর, এবং যার ভিত্তিতে কিন্তু সঞ্জয়কে অপরাধী হিসেবে চিহ্নিত করা গিয়েছে। এবং যে জায়গা থেকে এই বক্তব্য উঠে আসছে তার বাবা মায়ের, তারা কিন্তু কোথাও গিয়ে আশাহত রয়েছেন। এত দিন ধরে তারা লড়াই করলেন এবং আজকে সেই ঘটনার রায়দান রয়েছে। তারা অবশ্যই নজর রাখছেন যে বিচারক কি রায় দেন, কিন্তু কোথাও গিয়ে তার যে আক্ষেপ বা তার যেটা চলে গিয়েছে তার সন্তান, এবং এই সঙ্গে এটাও বলে রাখতে হবে যে আজকে রায়দান হচ্ছে ঠিকই, কিন্তু এর মানে এই নয় যে তদন্ত শেষ হয়ে যাচ্ছে বা তদন্ত ক্লোজ হচ্ছে, এমনটা তো নয়, কেস চলবে।